যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য ভারতের নদ নদী কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, তাই না? চলুন আজ আমরা সিন্ধু নদ ব্যবস্থা বা ইন্ডাস রিভার সিস্টেমকে এমনভাবে বুঝে নেব যাতে এখান থেকে আসা কোনো প্রশ্নই আর আপনাকে আটকাতে না পারে। তাহলে শুরু করা যাক। তো আজকের এই আলোচনায় আমরা কি দেখব? দেখুন, প্রথমে আমরা ড্রেনেজ সিস্টেমের একদম বেসিকটা বুঝে নেব। তারপর হিমালয় আর উপদ্বীপীয় নদীগুলোর মধ্যে কি পার্থক্য সেটা জানব। এরপরেই আমরা ডুব দেব আমাদের মূল টপিকে, ইন্ডাস রিভার সিস্টেমে। আর একদম শেষে সিন্ধু নদের উপর তৈরি হওয়া কিছু খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। যে কোনো বড় টপিক বোঝার আগে তার বেসিকটা কিন্তু একদম জলের মতো পরিষ্কার থাকা চাই, তাই তো? এই বেসিকটা যদি একবার ধরে ফেলতে পারেন, দেখবেন পুরো ব্যাপারটা কত সোজা লাগছে। আচ্ছা, এই যে আমরা বলছি ড্রেনেজ সিস্টেম, এই শব্দটার আসল মানেটা কি? খুব সহজ করে ভাবুন, এটা হলো একটা নদীর পুরো নেটওয়ার্ক। মানে একটা প্রধান নদী আর তার সঙ্গে এসে মেশা সব ছোট বড় উপনদী, শাখা নদী, এই সব কিছু মিলিয়েই তৈরি হয় একটা ড্রেনেজ সিস্টেম। ঠিক যেন একটা গাছের মূল কাণ্ড আর তার হাজারো শাখা প্রশাখা। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে একটা নদী কেন একটা নির্দিষ্ট পথেই বয়, অন্য পথে কেন যায় না? দেখুন, এর পেছনে কয়েকটা কারণ আছে। যেমন ধরুন, সেখানকার মাটি বা পাথর কতটা শক্ত, তারপর জমিটা কোন দিকে ঢালু, নদীতে জলের ফ্লো কতটা বেশি, সেটাও একটা বড় ব্যাপার। আর অবশ্যই নদীটা কত পুরনো, এই সব কিছুর উপরই নির্ভর করে একটা নদীর চরিত্র কেমন হবে। বেশ, বেসিকটা তো বোঝা গেল। এবার চলুন ভারতের নদীগুলোকে একটা বড় ভাগে ভাগ করে দেখি। আর ইয়াকিন করুন, এই ভাগটা বোঝা কিন্তু পরীক্ষার জন্য সুপার ইম্পর্ট্যান্ট। আমরা এখন দেখব হিমালয় থেকে জন্ম নেওয়া নদী আর আমাদের উপদ্বীপীয় মালভূমির নদীগুলোর মধ্যে আসল তফাৎটা কোথায়। দেখুন, এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। উৎপত্তি বা সোর্সের উপর ভিত্তি করে ভারতের নদীগুলোকে আমরা দুটো প্রধান ভাগে ভাগ করতে পারি। একদিকে আছে হিমালয়ান রিভার্স, মানে যেগুলো হিমালয় থেকে তৈরি হয়েছে, আর অন্যদিকে আছে পেনিনসুলার রিভার্স, যেগুলো উপদ্বীপীয় মালভূমি থেকে তৈরি হয়েছে। এই যে তুলনাটা দেখছেন, এটা থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে, তাই খুব মন দিয়ে দেখুন। হিমালয়ের নদীগুলোকে বলা হয় পেরেনিয়াল। কেন? কারণ এরা বরফ গলা জলে পুষ্ট, তাই সারা বছর এদের মধ্যে জল থাকে। কিন্তু উপদ্বীপীয় নদীগুলো হলো সিজনাল বা ঋতুকালীন, কারণ এরা মূলত বৃষ্টির জলের উপর নির্ভর করে। গরমকালে অনেক নদী শুকিয়েও যায়। শুধু এটাই নয়, হিমালয়ের নদীগুলোর অববাহিকা বা বেসিন অনেক বড়, আর নদীগুলো অনেক লম্বা। পেনিনসুলার নদীগুলোর ক্ষেত্রে ঠিক তার উল্টোটা হয়। পার্থক্য কিন্তু আরও আছে। হিমালয়ের নদীগুলো যেহেতু পাহাড়ের উপর থেকে নামে, তাই এরা খুব গভীর উপত্যকা বা গর্জ তৈরি করে। আর সমভূমিতে এসে শান্ত হয়ে যায়, তাই সেখানে নৌকো চলাচল করতে পারে। নরম মাটির ওপর দিয়ে এঁকে বেঁকে চলে, যাকে আমরা বলি মিয়ান্ডার। আর সব শেষে মোহনার কাছে পলি জমিয়ে তৈরি করে বিশাল ডেল্টা বা বদ্বীপ। অন্যদিকে উপদ্বীপীয় নদীগুলো যেহেতু শক্ত পাথরের উপর দিয়ে যায়, তাই এদের উপত্যকা অতটা গভীর হয় না। আর পথে প্রচুর জলপ্রপাত থাকায় এরা নাব্য নয়। এরা মোহনায় সাধারণত এস্চুয়ারি বা খাড়ি তৈরি করে। বেশ, তাহলে হিমালয়া আর পেনিনসুলার নদীর পার্থক্য তো আমরা বুঝে গেলাম। এবার চলুন হিমালয়ের একটা খুব গুরুত্বপূর্ণ নদী ব্যবস্থা, ইন্ডাস রিভার সিস্টেম বা সিন্ধু নদ ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করি। চলুন আমরা একসাথে সিন্ধুর যাত্রাপথটা ম্যাপে একবার দেখে নিই, একদম তিব্বত থেকে আরব সাগর পর্যন্ত। এই ম্যাপটার দিকে একটু তাকান, দেখতে পাচ্ছেন সিন্ধু নদের জন্ম হচ্ছে তিব্বতের কৈলাস পর্বতমালার কাছে, বিখ্যাত মানস সরোবর লেকের পাশ থেকে। সেখান থেকে নদীটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে আমাদের ভারতে লাদাখের মধ্য দিয়ে প্রবেশ করছে। তারপর দেখুন কিভাবে হিমালয়কে কেটে একটা গভীর গিরিখাত তৈরি করে পাকিস্তানে ঢুকে যাচ্ছে, আর সেখান থেকে লম্বা পথ পেরিয়ে শেষে করাচির কাছে গিয়ে মিশছে আরব সাগরে। কি বিশাল একটা যাত্রা, তাই না? এবার সিন্ধুর উপনদী বা ট্রিবিউটারিগুলোর কথা বলি। প্রথমে আসছে ঝিলম, যার পুরনো নাম ছিল বিতস্তা। এর উৎস হল কাশ্মীরের ভেরিনাগের কাছে শেষনাগ লেক, আর এটা শ্রীনগরের বিখ্যাত উলার লেকের মধ্যে দিয়ে বয়ে গেছে। এরপর আসছে চেনাব বা চন্দ্রভাগা। দুটো ছোট নদী, চন্দ্রা আর ভাগা, একসাথে মিশে এই চেনাব তৈরি হয়েছে। আর একটা কথা মনে রাখবেন, চেনাব কিন্তু সিন্ধুর সবথেকে বড় উপনদী। চেনাবের পর আসছে রাভি আর বিয়াস। রাভির পুরনো নাম ইরাবতী, আর বিয়াসের বিপাশা। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই দুটো নদীরই জন্ম হিমাচল প্রদেশের রোটাং পাসের খুব কাছাকাছি। তবে এখানে একটা সুপার ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে। বিয়াস নদীটা পাঞ্জাবের হারিকেতে শতদ্র নদীর সাথে মিশেছে, আর ঠিক ওই জায়গা থেকেই তৈরি হয়েছে ভারতের দীর্ঘতম ক্যানেল, ইন্দিরা গান্ধী ক্যানেল। এই পয়েন্টটা কিন্তু ভুললে চলবে না। আর সিন্ধুর শেষ গুরুত্বপূর্ণ উপনদীটা হলো শতদ্রু বা সাটলুজ। এর জন্ম কিন্তু ভারতে নয়, তিব্বতের রাক্ষসতাল লেক থেকে। আর এটা হিমাচলের শিবকিলা পাস দিয়ে ভারতে ঢোকে। তাহলে আমরা মোট 5টা উপনদী পেলাম: ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস আর শতদ্রু। এই 5টা নদী পাকিস্তানে একসাথে মিশে একটা স্রোত তৈরি করে, যেটাকে বলা হয় পঞ্চনদ। আর এই পঞ্চনদ শেষমেশ মিথানকোটের কাছে গিয়ে সিন্ধু নদের সাথে মিলে যায়। তো নদীগুলোর যাত্রাপথ তো আমরা দেখলাম, কিন্তু শুধু নদীগুলো জানলেই তো হবে না। এগুলোর উপর যেসব গুরুত্বপূর্ণ ড্যাম আর প্রজেক্ট তৈরি হয়েছে, সেগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। চলুন এবার সেইগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই আসছে ভাকরা নাঙ্গাল প্রজেক্ট। কোন নদীর ওপর? শতদ্রু বা সাতলুজ। এটা ভারতের সবথেকে বড় মাল্টিপারপাস প্রজেক্ট। মাল্টিপারপাস মানে কি? মানে এই প্রজেক্ট থেকে জলসেচ, বিদ্যুৎ উৎপাদন, এরকম অনেক কাজ একসাথে হয়।
এখানকার ভাকরা ড্যামটা হলো ভারতের সর্বোচ্চ গ্র্যাভিটি ড্যাম, আর এর পেছনে যে বিশাল লেকটা তৈরি হয়েছে তার নাম গোবিন্দ সাগর। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটু আগেই আমরা এটার কথা বলছিলাম, মনে আছে? ইন্দিরা গান্ধী ক্যানেল। এর আরেকটা নাম হলো রাজস্থান ক্যানেল। হারিকে ব্যারেজ থেকে এর শুরু, আর এটা হলো ভারতের দীর্ঘতম ক্যানেল। এর গুরুত্বটা একবার ভাবুন। এই একটা ক্যানেলের জন্য রাজস্থানের মতো মরুভূমি এলাকায় চাষাবাদ করা সম্ভব হয়েছে, যাকে বলা হয় গ্রিন রেভলিউশন ইন দ্য ডেজার্ট। এই দুটো বড় প্রজেক্ট ছাড়াও আরও কিছু নাম আপনাদের মনে রাখতেই হবে। এগুলো থেকে প্রায় ম্যাচ দ্য ফলোইং টাইপের প্রশ্ন আসে। যেমন ধরুন, বিয়াস নদীর উপর পোং ড্যাম, চেনাবের উপর আছে সালাল, বাগলিহার আর দুলহাস্তি, এই তিনটেই খুব গুরুত্বপূর্ণ। ঝিলামের উপর তুলবুল আর উড়ি প্রজেক্ট, আর রাবি নদীর উপর থেন ড্যাম। আমি জানি অনেকগুলো নাম, কিন্তু একটা লিস্ট বানিয়ে বারবার পড়লে ঠিক মনে থেকে যাবে। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি বুঝলাম? সিন্ধু আর তার উপনদীগুলো শুধু কয়েকটা নদী নয়, এরা ভারত আর পাকিস্তানের লাইফ লাইন। আর যেহেতু এরা দুটো দেশের মধ্যে দিয়ে বয়ে গেছে, তাই এদের ঘিরে অনেক ভূরাজনৈতিক ব্যাপারও জড়িয়ে আছে। এবার আপনি নিজে একটু ভাবুন তো, যখন একটা নদী দুটো দেশের মধ্যে দিয়ে যায়, তখন কি কি সমস্যা বা সুযোগ তৈরি হতে পারে? জলের ভাগাভাগি নিয়ে চুক্তি হতে পারে, আবার বিবাদও হতে পারে, তাই না? এই ভাবনাটা মাথায় রাখবেন। তো আজকের মতো এটুকুই। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে।